প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে বিষয়গুলি যে কথা বলতে চাই সেই একই ঘটনা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যুবকদের উপর লাগাতার হত্যাকাণ্ড, বিভিন্ন ভাবে হত্যাকাণ্ড চলছে। শুরুটা হয়েছিল 18ই ডিসেম্বর ময়মনসিংহের বালুকায় একজন গার্মেন্টস কর্মী কে দিয়ে, তার নাম দীপু দাস। তাকে প্রথমে গণপিটুনি, তারপর আধা মরা অবস্থায়, প্রায় জীবন্ত অবস্থায় তাকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে হত্যা করা হয়। সেই ধারাবাহিকতা কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে। গত 5 দিন আগেও একটি গ্যাস স্টেশনে একটি যুবককে হত্যা করা হলো। তার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল মাত্র 500 কত ডলারের, মানে 500 কত টাকার একটি বিলের কারণেই হোক, আর সেটা ইচ্ছাকৃত ভাবেই হোক, সেই যুবকটিকে হত্যা করা হলো। তার মাঝে আরো অনেকগুলি ঘটনা ঘটলো। রাজবাড়িতে ঘটনা ঘটলো, বা যশোরে ঘটনা ঘটলো, নড়াইলে। যাক, তার সর্বশেষ বলি, গতকাল 25শে জানুয়ারি শুক্রবার ঘটনাটি ঘটে ঢাকার অদূরে নরসিংদীতে একটি গাড়ির দোকানে অগ্নিসংযোগের মাধ্যমে। জানা যায়, যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সে 23 বছর বয়সের যুবক চঞ্চল চন্দ্র ভৌমিক। তিনি আসলে কুমিল্লার ছেলে। কর্মসূত্রে তিনি নরসিংদীতে থাকতেন এবং নরসিংদীতে যে দোকানে তিনি কাজ করতেন সেখানেই রাত্রি যাপন করতেন। যে কারণে সেই দোকানে অগ্নিসংযোগের সময় গভীর রাতে সেই আগুন লাগানো হয় এবং তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সে ঘটনাটি ঘটে নরসিংদীর পুলিশ লাইনের কাছাকাছি একটি মসজিদের মার্কেট তার পাশেই, এবং অনেক রাতে ঘটনা। প্রিয় দর্শক, নরসিংদীর ওসি ভাষ্য অনুযায়ী ঘটনায় সিসি ক্যামেরাতে দেখা গেছে অগ্নিসংযোগের আগে বা পরে অনেক লোক সেখানে ছিল, এবং তিনি বলেছেন সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। প্লাস তিনি এও জানিয়েছেন দোকানের যে মালিক তিনি একটি লিখিত কেস করেছেন পরবর্তীতে, কিন্তু ঘটনা সেটা না। কেস হয়েছে, কি হবে, এরকম কেস বাংলাদেশে অনেক হয়। আজ পর্যন্ত বহু হিন্দু যুবককে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনেও ধর্ম অবমাননার নামে বিভিন্ন অভিযোগ এনে হিন্দু তরুণদেরকে জেলে পোড়া হয়েছে এবং তারা জেলে আছে। বিচার কিসের বিচার? বাংলাদেশে আজ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের প্রকৃত বিচারের ন্যায় বিচার কেউ পায়নি। যদি তা হতো এই ধারাবাহিক ঘটনা ঘটে না। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, দেশ ত্যাগে বাধ্য করা, দর্শন, জবরদখল, মন্দিরে ভাঙচুর, প্রতিমা ভাঙচুর, এসবের বিচার যদি হতো তাহলে ধারাবাহিক ভাবে চলতো না। আরেকটি নতুন ফন্দি, সেটা হলো কেউ ধরা পড়লেও সে মানসিক রোগী হয়ে যায়। যেমনটি ঘটেছিল 2 বছর আগে কুমিল্লা নানুয়ার দিঘি পারে দুর্গাপূজায় পবিত্র কোরআন শরীফ রেখেছিল তিনিও একজন মুসলিম, যার নাম ইকবাল। যা ঘটনা তখন ঘটেছিল তাকেই কেন্দ্র করে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মাত্র 11 মাসের মাথায় তিনি জামিন পেয়ে এসে গেলেন। তো এই যদি দেশের আইন হয়, একটি বৃহৎ জনগোষ্ঠী
এর প্রতি এই ধরনের আচরণ, তাহলে এই আইন আদালতের উপর মানুষের আস্থা থাকবে কোথায়? আমি আরেকটা কথা বলতে চাই। বিশ্বজিৎ দর্জিকে পুরান ঢাকায় যখন কুপিয়ে হত্যা করা হলো, সেটা আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের ছেলেরা করেছিল। ফাঁসির আদর্শ হয়েছিল, 8 জনের ফাঁসি হয়েছিল, কিন্তু সর্বশেষ খবর কি? একে একে সব আসামিরা মুক্তি পেয়ে গেল। এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর 2000 ঘটনা ঘটেছে বাংলাদেশে 17 মাসে। আমার কথা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে হিউম্যান রাইটস নিয়ে যে বৈশ্বিক রিপোর্টটি প্রতি বছর বের হয়, সেই রিপোর্টের বক্তব্য থেকেই বলছি। এমনকি কমাস আগে, মাসও বোধহয় হয়নি, 1.5 মাস আগে হয়তো ভারতের যে রিপোর্টটি বেরিয়েছে, এবং সেই রিপোর্ট নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী তিনি ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের সর্বশেষ সংখ্যালঘুদের উপর যে ঘটনা ঘটছে তার আপডেট কি। এবং অত্যন্ত হাস্যকর যা বলা যায়, ডক্টর ইউনূস মোদীকে জবাব দিয়েছেন, তাতে তিনি বলেছেন বাংলাদেশ এই সমস্ত হত্যাকাণ্ড অসাম্প্রদায়িক ঘটনা, সামাজিক অপরাধ। যাই হোক, এই প্রসঙ্গে আমি এর আগেও বলেছি, আবার বলবো, কিন্তু এই যে চঞ্চলকে হত্যা করা হলো, পরিকল্পিত, নিঃসন্দেহে পরিকল্পিত। যদি বালুকার দীপু দাস থেকে শুরু করে চঞ্চল ভৌমিক পর্যন্ত বিষয়টি পর্যালোচনা করা যায়, প্রায় 1 ডজন তরুণ, এবং সকলেরই বয়স প্রায় কাছাকাছি। 27 বছরের দীপু থেকে 23 বছরের চঞ্চল, মাঝে যারা হত্যা হয়েছে তারাও প্রায় এরকমই, হয়তো কেউ 35 বা একজন 40 এরকম হতে পারে। এক কথায় তরুণ যুবক। এটা কি পরিকল্পিত হইতে পারে? এটা কি ভাবা যায় যে এরকম পরিকল্পিত? একেবারে বেছে বেছে বিভিন্ন জেলায়, এবং এটা সারা দেশ ব্যাপী। এটা যদি ধরা যাক শুধু ময়মনসিংহ হয়েছে, বা শুধু বরিশালে হয়েছে, বা শুধু যশোরে হয়েছে, বা শুধু রাজবাড়িতে হয়েছে, তা তো নয়, বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় হয়েছে। তাহলে এটা কি পরিকল্পিত যে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভয়, ভীতি, আতঙ্ক ছড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে এই দেশ থেকে বের করা হোক? হতে পারে ওরা ভয়ে আতঙ্কে কেউ ধর্মান্তরিত হবে, এবং হচ্ছে। আজকাল খুব অহরহ বাংলাদেশে ধর্মান্তরিত হওয়ার খবর পাওয়া যায়। এগুলো কি ইচ্ছাকৃত? কেউ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, ধর্ম ত্যাগ একটি মানুষের অধিকার হইতেই পারে, সে যে ধর্মেরই হোক, সেখানে জোর জবরদস্তির কোনো স্থান নেই। কিন্তু বিষয়গুলো যদি পরিকল্পিত ভাবে হয়, তখন ভাবতে হয়। প্রিয় দর্শক, আরো একটি বিষয় বলছি, বাংলাদেশের কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে, কোনো ইলেকট্রনিক মিডিয়া, একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া, এই চঞ্চল চন্দ্র সরকারকে নরসিংদীতে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি আমি কোনো খবরের কাগজে দেখিনি। কিন্তু এই খবর যেভাবে, আজকাল তো আর কিছু লুকিয়ে রাখা যায় না, এই খবর যেভাবেই হোক আবার আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে ভারতীয় মিডিয়ায় এসেছে, আরো আন্তর্জাতিক, এমনকি আমেরিকান মিডিয়াতেও খবরটা এসেছে। অথচ আমাদের দেশের প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, তাদের এখানে কিন্তু এই নিউজটা অন্তত আমার চোখে পড়েনি, আমি দেখিনি। এই যদি বাংলাদেশের অবস্থা হয়, এমন একটি বর্বরোচিত হত্যাকাণ্ড, এই খবরটিও আসবে না। আমি আজকে বাংলাদেশের 10টি জাতীয় পত্রিকাকে তন্ন তন্ন করে খুঁজেছি, নরসিংদীর ঘটনাটি পাওয়া যায়নি। এটা কিসের সাংবাদিকতা?
এই সাংবাদিকতার উপরে ইউনূস সরকারের কি কিছু বলার আছে? বা আজকে যে মতিউর রহমান বা মাহফুজ আনাম সাহেবরা যে এত বক্তব্য দেয়, অথচ কদিন আগেই যখন প্রথম আলো এবং ডেইলি স্টারকে আগুন লাগিয়েছিল, আমি লক্ষ্য করেছি ধর্মীয় সংখ্যালঘুদের বিপুল জনগোষ্ঠী আর প্রতিবাদ করেছিল। আর মাহফুজ আনাম প্রেস ক্লাবে বক্তৃতায় গিয়ে বলেন তিনি নাকি ডক্টর ইউনূসকে একেবারে মিডিয়া বান্ধব। এর আগে নাকি বাংলাদেশের কোন রাষ্ট্র সরকার প্রধান নাকি মিডিয়া বান্ধব ছিল না ওনাদের দৃষ্টিতে। এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান সমস্ত লজ্জা শরমের মাথাকে সরকারের নগ্ন ধান্দাবাজি, নগ্ন দালালি করে যাচ্ছে। কদিন আগে যখন তাদের আগুন দিয়ে তাদের অফিসগুলি পুরানো হলো, আমি নিজে একটি এপিসোড করেছি, প্রতিবাদ করেছি। সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার, নুরুল কবিরের উপর তাকে একজন, আমি নুরুল কবির সাহেবকে চিনি, প্রগতিশীল সাংবাদিক, তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশে এর আগে কোনো প্রথিতযশা সাংবাদিককে এমন করা হয়েছে কিনা আমার জানা নেই। প্রিয় দর্শক, এই বিষয়টি এই জন্যই বলছিলাম যে এটি খবর আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে আসছে, বাংলাদেশের খবর বাংলাদেশের মিডিয়ায় নেই, কোনো প্রতিবাদ নেই। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কোথায়? এবং আশ্চর্যের বিষয় আরেকটি, নির্বাচনে ভোট হবে কদিন পরে, নির্বাচনের কোনো প্রতিদ্বন্দ্বী দল এবং সেই দলের নেতা, তাদের কাছ থেকেও কিন্তু এই পর্যন্ত কোনো রিপোর্ট অন্তত আমার চোখে পড়েনি। বিষয়টি যে একেবারেই খবরের বাইরে, আলোচনার বাইরে, কোনো সন্দেহ নেই। সেই জন্য এই বিষয়টি নিয়ে আলোচনার অবতারণা করছি। প্রিয় দর্শক, বাংলাদেশের কদিন পরে ভোট, সেই ভোটে হিন্দুরা ভোট দিবে, নিশ্চয়ই ভোট দিবে, একজন নাগরিকের অধিকার তার ভোট দেয়া। কেউ অভিমান করে ভোটে না যেতে পারে, কেউ মনে করতে পারে ভোট দিয়ে কি হবে, ভোট দিয়ে তো আগে 3টি নির্বাচনে তো ভোট দেয়নি, তাতে কি হয়েছে, বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। কিন্তু ভোটের আগে এই ডক্টর ইউনূস সরকার কালকে আমেরিকান অ্যাম্বাসেডারকে বলছে এমন নির্বাচন হবে যা আমেরিকাও কোনোদিন দেখেনি, এমন নির্বাচনই তিনি করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, দেখি উনি কেমন নির্বাচন দেন। এই ইউনূসও কিন্তু বা সরকারও কিন্তু এমনি জেনে তেন ইস্যুর ভিত্তিতে তারা প্রেস নোট দেয়। তার একজন বহুল আলোচিত প্রেস সচিব রয়েছেন ডাস্টবিন শফিক সাহেব, তিনিও একটি কথাও বললেন না। নরসিংদীর ঘটনাটি নিয়ে কোনো বক্তব্য নেই। এই যে সংখ্যালঘুদের মনে খুব হতাশা, বেদনা, ভয়, ভীতি, আতঙ্ক, তাদের অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের বা রাষ্ট্রের কর্ণধারের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। তাদের জানি না, হইতে পারে মনে করে এভাবেই তিলে তিলে ওরা মানসিকভাবে বিধ্বস্ত হবে, তারপর দেশটা ছেড়ে চলে যাবে এবং হিন্দুগুলি দেশ থেকে চলে গেলে বোধহয় তারাও বেঁচে যায়, এরকমই একটা ভাব লক্ষ্য করা যায়। সেই সাংবাদিকদেরও একই অবস্থা দেখলাম, পত্রপত্রিকায় কোনো নিউজ নেই। প্রিয় দর্শক, আজকে 1.5 মাস যাবৎ যে ঘটনাগুলি ঘটছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কোথায়? তারাও কিছু বলছে না। এই যদি অবস্থা হয়, সংখ্যালঘু সম্প্রদায় কেন ভোট দিতে যাবে, বা সংখ্যালঘু সম্প্রদায় কেন বলবে না যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে? এটাই কি
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় চায় না এসবই সরকারের ষড়যন্ত্র বা কতিপয় দুষ্ট লোকের ষড়যন্ত্র, সেই বিষয়টি ভাবার সময় এসেছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আপনাদের সামনে আবারও কোনো বিষয় নিয়ে আসবো আজকে বিকেলে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।